আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? যদি কথা শোনা না যায় তাহলে আমি কিভাবে পড়াবো? কথা কি শোনা যাচ্ছে? আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে, ডান। যদি কথা শোনা না যায় তাহলে আমি কিভাবে পড়াবো? আচ্ছা, তো যাই হোক, আজকে অনুপাত এবং সমানুপাতের যে ক্লাসটার কথা বলেছি, যে আমি বিভিন্ন যে সমাজ সেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো সাধারণত 20 বছর ধরে হয়ে আসছে, সকল পরীক্ষার থেকে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে বিশেষ করে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন এবং কতগুলো প্রশ্ন হয়েছে সবগুলোই কিন্তু আমি এবার অ্যানালাইসিস করেছি। এর মধ্যে দেখা গেছে যে অনুপাত থেকে বেশ কিছু অঙ্ক আসছে, যার মধ্যে আমি 10টা অঙ্ক পেয়েছি, যে 10টা অঙ্ক 10টা নিয়মের এবং পুরা অনুপাতকে শেষ করে ফেলছে এই 10টা অঙ্কতেই। তো এই 10টা অঙ্ক যদি আপনি করে যান, আমি নিশ্চিত 99% ইনশাল্লাহ এই 10 নিয়মের মধ্যে থেকে একটা অঙ্ক আপনি সমাজসেবার যে 52টা পদে পরীক্ষা হবে, যদি অনুপাত থেকে অঙ্ক আসে, ইনশাল্লাহ এই 10 নিয়মের একটা নিয়ম আপনি কমন পাবেন। এটা আমি 99% আপনাকে শিওর করছি, বাকি 1% আল্লাহর হাত। নিশ্চিত থাকেন এই 10টার মধ্যে আসবে। আজকে 10টা ক্লাস, এই ক্লাসের মধ্যে 10টা অঙ্ক দেখাবো। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং মিলাই নেবেন যে না, আসলে অঙ্কগুলো থাকার সম্ভাবনা আছে। তো যাই হোক, কে কোথা থেকে দেখছেন? হ্যাঁ, আরিফ আরিফ এমডি আসলাম বলছে শোনা যায়, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। তুমি কোথা থেকে দেখছো? যারা যেখান থেকে দেখছেন না কেন, একটু অবশ্যই বলবেন যে আপনার ডিস্ট্রিক্ট কোথায় এবং কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন, এবং আমার পড়ানোর সিস্টেমটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায় বা ভালো লাগে সে সম্পর্কে অবশ্যই কিছু বলবেন। এবার আমরা মূল অঙ্কে চলে আসি। দেখেন, অনুপাত এবং সমানুপাতের যে বেসিক কথাবার্তা, এই কথাবার্তাগুলো হলো একটু শুনে নিলে ভালো হয়। যে অনুপাতটা কি? অনুপাতটা হলো দুটি রাশির তুলনা করা। অনুপাত হলো দুটি রাশির তুলনা। দুটি রাশির তুলনা, কমপক্ষে দুটি রাশির তুলনা, অনেক রাশি হতে পারে কিন্তু কমপক্ষে দুইজনের মধ্যে তুলনা করা। অনুপাতকে সাধারণত 2:3 এভাবে প্রকাশ করা হয়, এত দ্বারা প্রকাশ করা হয়। এই যে ভিতরে যে বিশুদ্ধের মতো ফুটা দেওয়া যাবে না, ফুটা ব্যতীত এটা দিতে হবে। হ্যাঁ, জারিন তাবাচ্ছুম গাজীপুর, থ্যাংক ইউ জারিনকে। ওকে, তো এটা দ্বারা প্রকাশ করা হয় অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যেমন A:B, এটাকে সাধারণত A/B এভাবেও লেখা যায়, এই জন্য বলা হয়েছে অনুপাত একটি ভগ্নাংশ। তো অনুপাতের অনেক প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদ নিয়ে সাধারণত বলে থাকি, তো সেটা বিস্তারিত চলে যাবে। বিস্তারিতের মধ্যে যেমন যেমন ধারাবাহিক অনুপাত। ধারাবাহিকটা হলো পরপর থাকে, পরপর 2:3:5 এরকম পরপর। আর
একানুপাতটা থাকে, একই পদগুলো থাকে, একই রাশি থাকে, যেমন 2:2:2 এরকম। দ্বিগানুপাত মানে যেমন 4:9। এর মানে বর্গ করা, যাকে বল বর্গ, তাহলে এটা হবে, এর দ্বিগানুপাত হবে 16:81। দ্বিভাজিত 4:9, এর দ্বিভাজিত হবে 2:3, মানে বর্গমূল। ত্রিগুণানুপাত ঘন করা 2:3, এর 3 অর্থাৎ 8:27 ঘন করা। আর ত্রিভাজি ঘনমূল, যেমন 8:27, এর ত্রিভাজিত হবে হলো 2:3, অর্থাৎ ঘনমূল করা। আর আরেকটা জিনিস শিখবো, সেটা হলো সমানুপাত। সমানুপাতটা হলো সমান করা, 2:3, এর সমানুপাতটা হবে 4:6। মিশ্রানুপাত হলো অনেকগুলো অনুপাত থাকবে, 2:3, 3:5, 7:2, এই যে অনুপাতগুলো থাকলো, এদের পূর্ব রাশিগুলোর গুণফল প্রথমে বসবে। 2:3:7, এই যে পূর্ব রাশি, এই পূর্ব রাশি। আর উত্তর রাশিগুলোর গুণফল 3:5:2, মানে এই যে পরের রাশিগুলোর গুণফল পরে বসবে। এটাকে বলা হয় মিশ্রানুপাত। সাধারণত অনুপাতের ক্ষেত্রে আমরা যে রাশিগুলো পাই, সে 2:3, এটাকে বলা হয় প্রথম রাশি, পূর্ব রাশি, প্রথম পদ, পূর্ব পদ। এটাকে বলা হয় দ্বিতীয় রাশি, দ্বিতীয় পদ, উত্তর পদ, পরপদ ইত্যাদি, এই নামে সাধারণত আমরা ডাকি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, 10টা অঙ্ক আবার বলছি, আজকে যে 10টা অঙ্ক সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন মন্ত্রণালয়ে 10টা পরীক্ষায় এই 10টা অঙ্ক আসছে 10টা নিয়মের। এই 10টা নিয়ম আপনার কাছে অবশ্যই কমন পড়বে আগামী সমাজসেবা পরীক্ষায়। আমি 99% শিওর দিয়ে পারছি, 1% শুধু আল্লাহর হাত রেখে দিয়েছি। 10টা নিয়ম আপনি দেখে যান, 10টা নিয়মের মধ্যে আপনার কমন থাকবে, এবং পরীক্ষার পরে বলবেন না আসলে তো সত্য। 52টা পদে পরীক্ষা হবে, 52টা পদের মধ্যে দেখবেন প্রতিটি পরীক্ষায় একই রকমের এই অনুপাতের অঙ্ক থাকবে ইনশাল্লাহ, এই নিয়মগুলোর মধ্যে। তো যাই হোক, আমাদের এই জবমেড একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো যে আমরা প্রথম 1000 জনকে এই জবের পরীক্ষার, অর্থাৎ সমাজসেবা, স্বাস্থ্য সহকারী, কর অঞ্চল, এই যে জাতীয় পরীক্ষাগুলোর যে বিজ্ঞাপন আসছে বিদ্যুতের, তো এদের নিয়ে আমরা একটা টিম গঠন করেছি, এবং আমরা একটা কোর্স সম্পূর্ণ ফিসাবিলিল্লাহ অর্থাৎ ফ্রি করাতে যাচ্ছি। তো আমাদের জবমেড একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি জয়েন করেন, তাহলে আপনি সেই কোর্সটা ফ্রি করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোর্সটা থেকে বাদ পড়ে যাবেন। যদি আপনার মনে চায়, মনে ধরে, তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবেন। আপনাদের ওখানে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ব্যবহার করবেন।
আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তাহলে আপনি আমাদের কাছ থেকে এই সুযোগটা পাবেন যে আপনি একদম সম্পূর্ণ ফ্রি একটা কোর্স আপনি পাবেন ইনশাল্লাহ। আর একটু কমেন্ট শেয়ার দেন, কমেন্ট শেয়ার দিলে একটু এই কথাগুলো আমরা অন্যের কাছে ছড়িয়ে দিতে পারবো। একটু কমেন্ট এবং শেয়ার করুন। ওকে, ডান। এবার আমরা মূল ইস্যু চলে যাই। হ্যাঁ, তাহলে আমাদের অনুপাত সমানুপাতে মোটামুটি বেসিক কথাবার্তাগুলো আমরা চলে গেলাম। এবার আমরা দেখি কোন কোন প্রশ্নগুলো আসছে। দেখেন, 2:3 এর ব্যস্ত অনুপাত কোনটি? 2:3 এর ব্যস্ত অনুপাত কোনটি? এই প্রশ্নটা সমাজসেবা অধিদপ্তর অফিস সহকারী কম্পিউটার ফিল্ড সুপারভাইজার, এই যে 18 সালে এই প্রশ্নটা আসছে। কি মজার বিষয় না? তো দেখেন, এই যে এখান থেকে আমি যে বেসিক জিনিসগুলোর কথা বললাম, ঠিক সেই বেসিক জিনিসের মধ্যে থেকে কিন্তু এই কথাগুলো আসছে। তাহলে দ্বিবাজিত, ত্রিবাজিত, দ্বিগানুপাত, ত্রিগানুপাত, ব্যস্ত অনুপাত, এই কথাগুলোর মধ্যে থেকে সাধারণত এই প্রশ্নগুলো এসে থাকে। তো ব্যস্ত অনুপাত বলতে আমরা কি বুঝি? মানে বিপরীত। ব্যস্ত অনুপাত বলতে বুঝি, ব্যস্ত অনুপাত বলতে আমরা বুঝি, এই যে দেখেন, আমি একটা নিয়ম করে দিব, এরপরে যত অঙ্ক আসুক এই নিয়মে আপনার কাছে আর কখনোই এটার ভুল হবে না, মিস্টেক হবে না ইনশাল্লাহ, আশা করি। তো এই ব্যস্ত অনুপাত বলতে আমরা বুঝি সাধারণত বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত, বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত বলতে বুঝি আমরা বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত, বুঝতে পারছেন? ব্যস্ত অনুপাত মানে বিপরীত। বিপরীতটা কেমন? যে আমার বিপরীতে আপনি, মানে যে আমরা বলি সামনাসামনি, এটা সামনাসামনি না, এটা বলা হয় বিপরীতে। ঠিক আছে? সামনাসামনি হলো আমি এইভাবে দাঁড়াইছি, আপনি আমার সামনে এসে এইভাবে দাঁড়িয়েছেন, এটাকে বলা হয় সামনাসামনি। আর আমি যখন এভাবে দাঁড়াবো, আপনি যখন আমার সামনাসামনি এভাবে দাঁড়াবেন, তাহলে আমরা যখন মুখোমুখি থাকবো, এটাকে বলা হয় বিপরীত। অথবা আমি যদি উপরে থাকি, তাহলে আপনি থাকবেন নিচে, এটা হয় বিপরীত। এটা আমার মুখ, এটা আপনার মুখ, আপনি নিচে আমি উপরে, যখন এভাবে থাকবো তখন আর বিপরীত। ঠিক আছে? তো বিষয়টা হলো এরকম যে ধরেন A:B, এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হবে হলো B:A। ওর জায়গায় ও যাবে, ওর জায়গায় ও যাবে। দেখেন, A গেছে B এর জায়গায়, B গেছে A এর জায়গায়। অথবা যদি এইভাবে থাকে A/B, এর ব্যস্ত অনুপাতটা হবে হলো B/A। B/A, ক্লিয়ার বিষয়টা? তাহলে সহজ ভাষায় এবার আমরা বলতে পারি যে 2:3 এর ব্যস্ত অনুপাত, এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় এ আসবে, অর্থাৎ 2 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 2 আসবে। এটাই হলো ব্যস্ত অনুপাত, বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত, বিপরীত অনুপাত। দেখেন, এখন যদি যে কোনো দিয়ে প্রশ্ন দিয়ে যদি আপনার সংখ্যা দিয়ে যদি আসে নিচের কোনটি ব্যস্ত অনুপাত, তাহলে আপনি পারবেন। নিচের কোনটি দ্বিগানুপাত মানে বর্গ করা, পারবেন। নিচের কোনটি ত্রিগানুপাত ঘন করা, পারবেন। নিচের কোনটি মিশ্রানুপাত, তাহলে পারবেন। তাহলে এই যে নিয়মটা, মূল জিনিসটা হলো বেসিক ধারণাটা ক্লিয়ার রাখা। আপনি যতই কম বোঝেন না কেন, আপনি যতই বলেন না কেন আমি অঙ্ক বুঝি না, এই কথাগুলো কে বোঝে না? শুধু মনোযোগ সহকারে শোনেন, বুঝবেন ইনশাল্লাহ, সব বুঝবেন। শুধু মনোযোগের অভাব। হ্যাঁ, মনোযোগ দিলে আপনি পারবেন ইনশাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? ইয়েস নো বলেন। এই যে একটা অঙ্ক কিন্তু গেল, একটা নিয়ম গেল, আর 9টা আছে। সঙ্গে থাকেন, ইনশাল্লাহ পাবেন। আর এই অঙ্কটা বুঝতে পারলেন কিনা, ইয়েস নো একটু জানান। হ্যাঁ, অবশ্যই আপনাদের কমেন্টের আশা আছি। দেখি কে কোথা থেকে দেখছেন, একটু জানান। হ্যাঁ, এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি পরের অঙ্কটায় যাব। একটা শেয়ার দেন এবং অবশ্যই কমেন্টে জানান। শেয়ার এবং কমেন্ট, শেয়ার এবং কমেন্ট। বলুন এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা? বিপরীত মানে ব্যস্ত, ব্যস্ত মানে বিপরীত।
বিপরীত মানে উল্টাপাল্টা, উল্টাপাল্টা মানে সামনাসামনি, সামনাসামনি মানে ও ওর জায়গায় যাবে, ও ওর জায়গায় যাবে, স্থান পরিবর্তন। অর্থাৎ ব্যস্তানুপাত হলেই স্থান পরিবর্তন, ব্যস্তানুপাত মানেই স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, ব্যস্তানুপাত মানেই স্থান পরিবর্তন। ওর জায়গায় ও যাবে, ওর জায়গায় ও আসবে। হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান। আরে ভাই কৃপণ নাকি আপনি? হ্যাঁ, অবশ্যই জানান। এই যে দেখেন, আই কি আবু হানিফ, ইয়েস। তারিন তাসনিন, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বাকি সব অঙ্ক বুঝতে পারবেন ইনশাল্লাহ। পরন্ত বিকেল, ইয়েস। নীল আকাশের পরি, জি। রেজানুল ইসলাম ফয়সাল, স্যার খুব ভালো ভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। তাহলে এটা যদি বুঝতে পারেন, আমি একটা উদাহরণ দেই। হ্যাঁ, দেখি আপনি পারেন কিনা। কি দেব? ইয়েস নো বলেন, দেব? ইয়েস নো, একটা উদাহরণ কি দেব? ব্যস্তানুপাতের বলুন তো, 5:6 এর ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত কত বলুন তো দেখি, বলেন ব্রো, বলেন এত এর ব্যস্তানুপাত কত? ইয়েস স্যার, শফিক আহমেদ, হ্যাঁ। রেজানুল ইসলাম, জি স্যার, ওকে। পরন্ত বিকেল, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। পরন্ত বিকেল, বাহ, নামটা তো অনেক সুন্দর লিখছেন। হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ, এবার বলছে সমানুপাত। সমানুপাত আমরা বেসিকের মধ্যে পড়েছিলাম, রাইট। রেজানুল ইসলাম ফয়সাল লিখেছেন 6:5, ইয়েস, আপনারটা হয়েছে। হ্যাঁ, পরন্ত বিকেল, ইয়েস। হ্যাঁ, আমরা সমানুপাত বলতে একটু বুঝেছিলাম, একটু আগে পড়েছিলাম যে অনুপাতগুলো সাধারণত একই সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাদেরকে সাধারণত সমানুপাত বলা হয়। অর্থাৎ ধরেন 5:6, একে যদি আমরা 5:6 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 10:12। তাহলে 2:3 একে একই সংখ্যা দিয়ে গুণ করব। এখন আমরা দেখব এই উত্তরগুলোর মধ্যে কোন সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে। এখানে কোনটা ডাবল হয়েছে? তাহলে এই যে ক নম্বর অঙ্কটা, উত্তরটা দেখেন, 2 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে 4:কত? 6। তার মানে 3 দিয়ে গুণ করা যায়, 4 দিয়ে গুণ করা যায়, 5 দিয়ে গুণ করা যায়, অর্থাৎ একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এখানে হ্যাঁ, ইয়েস, এই 4:5 মানে সমান হতে হবে, সবগুলোকে সমান হতে হবে, এই জন্য সমানুপাত বলা হয়। দেখেন, এটা কিন্তু এই যে 18 সালে হাউস প্যারেন্টস কাম টিচার, এই সমাজসেবা অধিদপ্তরেরই হাউস প্যারেন্টস কাম টিচার হিসাবে এই পদে আসছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে উভয় উভয় রাশি, উভয় রাশিকে একই একই সংখ্যা, উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, গুণ করতে হয়। উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। স্যার আমারটা কি হয়নি? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। সিপাত জেনি দৃষ্টি, হ্যাঁ, সিপাত জেনি দৃষ্টি, হ্যাঁ হয়েছে ভাই, আপনারটা হয়েছে, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? ইয়েস নো, দেখি কে কে বুঝতে পারলো এটা।
বলেন রে ভাই, এই 10টা অঙ্ক সাথে থেকে করেন, পরীক্ষার হলে যদি আমার কথা না মনে পড়ছে, দেখবেন আমার এই ইনোসেন্ট ফেস আপনার সামনে বেশি উঠছে। এই 10টা অঙ্ক করার মূল কাহিনী এটাই। কমন থাকবে এবং কথা মনে পড়বে, দেখবেন ইনশাল্লাহ। এটা কি হয়েছে? ওকে, ডান। একটা উদাহরণ লেখেন তো। 3:5 এর সমানুপাত কত? বলেন এটা কত হবে, জানান। হ্যাঁ, রেজানুল ইসলাম ফয়সাল লিখেছেন ইয়েস স্যার। জেরিন তাসনিম ইয়েস স্যার, বুঝতে পারছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, হুম। আর কে কে আছেন? আর কে কে আছেন এবং উত্তর দিন। 10টা অঙ্ক, 10টা অঙ্ক, কেবল 2টাই হলো, আর 8টা অঙ্ক। এই 8টা অঙ্ক মজার মজার অঙ্ক। হ্যাঁ, আবু হানিফ আমি বুঝতে পারি নাই। ও বুঝতে পারেন নাই মানে, সমানুপাত কথাটি থাকলে সমান, অর্থাৎ সমানুপাত মানে সমান, এই অনুপাতগুলোকে, রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। একই সংখ্যা দ্বারা গুণ করলে সেটাই হলো সমানুপাত। অর্থাৎ সেটা হতে পারে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এটাকে বলা হয় সমানুপাত। আবু হানিফ ক্লিয়ার বিষয়টা? তুমি মনে হয় আমার কথাটা ভালো করে শুনতে পাওনি। আবু হানিফ, অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সেটা সমানুপাত। হ্যাঁ, ওকে, ডান। দেখি এটা কার কার হয়েছে, উত্তর করো, উত্তর করো, উত্তর করো, দ্রুত উত্তর করো, উত্তর করো, দ্রুত উত্তর করো ভাই, দ্রুত উত্তর করো। হ্যাঁ, একটা করে শেয়ার হয় না রে ভাই, একটা করে শেয়ার হয় না। হ্যাঁ, আবু হানিফ জি বুঝতে পারছো, ভেরি গুড হানিফ। লেগে থাকো, লেগে থাকলে অবশ্য ভালো কিছু হবে। এই 52 পদে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে, ওয়াও, ভদ্র ছেলে। হ্যাঁ, হ্যাঁ, ওই উত্তরটা অনেক হতে পারে, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও হবে, 2 দিয়ে করলেও হবে, 3 দিয়ে করলেও হবে, 4 দিয়ে করলেও হবে, আসলে উত্তর একটাই হবে না, অনেক উত্তর হবে। ওয়াও, জি আবু হানিফ, জি স্যার, ওকে। একটা কথা না বললেই নয়। এই যে এখন যে কথাটা বলবো সেটা হলো, এই যে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত? দেখেন ভাই, এই অঙ্কটা আমি বেশি রাখিনি, সমাজসেবা অধিদপ্তরে দেখেন সহকারী শিক্ষক 17 সালে আসছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা অধীক্ষক পুরুষ 24-এ আসছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সেপ্টেম্বর 18-তে আসছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক সংস্থায় উপসহকারী পরিচালক 17 সালে আসছে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার 17 সালে আসছে, সরকারি রাজস্ব কর্মকর্তা 15 সালে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক 15 সালে আসছে, 30তম বিসিএসও আসছে। আমার শেষ বিসিএস 30তম, সেখানেও আসছে। এই অঙ্কটা, এই অঙ্কটা আপনি জীবনে নোট খাতার এক পাশে লিখে রাখেন, একবার হলেও আপনার সামনে দেখা দিবে, জীবন দশায় একবার হলেও এই অঙ্কটা আপনার সামনে দেখা দেবেই দেবে, সে যদি হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত। এই অঙ্কটা এমন একটা অঙ্ক, পরীক্ষায় এমন কোনো মানুষ নাই যে বলতে পারবেন আমি পাইনি। বুঝতে পারছেন বিষয়টা? এত আসে। তো এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু যারা একটু বেশি মেধাবী ওরা হলো ভুল করে বেশি। কিভাবে ভুল করে দেখেন, ওরা মনে করে যে 3কে বর্গ করে যদি 9 হয়, পরেরটা 9, তাহলে 4কে বর্গ করে কত হবে, 16। তার মানে 16 উত্তর দিয়ে সে মহাখুশিতে চলে আসে। এটা হলো যারা সব থেকে বেশি জ্ঞানী, মানে ম্যাথমেটিক্সে পাকা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই ধরনের অঙ্ক, মানে এই ধরনের মানুষ এই যুক্তিতে অঙ্কটা দিয়ে আসে, যদি সে কখনো আগে প্র্যাকটিস না করে, অর্থাৎ সমানুপাত সম্পর্কে যদি কারো ধারণা না থাকে। হঠাৎ করে দেখলে এইভাবে সাধারণত যুক্তি। আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মাথায় গরমের কারণে এই ধরনের চিন্তা করেও চলে আসে। কিন্তু বিষয়টা হলো, যখন এরকম
প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সমানুপাত এরকম চাওয়া হয়, তখন সাধারণত আমরা A:B সমান সমান B:C, অর্থাৎ এভাবে আমরা কল্পনা করি। কেন করি? যে A:B:C:D এই হলো 4টি সমানুপাত, ঠিক আছে। এখন এই যে চতুর্থ সমানুপাতের কথা বলা হয়, তখন আমরা এটাকে এইভাবে অ্যাপ্লাই করব। তাহলে এই অনুপাতটাকে কত হয়? A/B সমান সমান B/C, A/B সমান সমান B/C। এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো B² সমান সমান AC। অর্থাৎ দ্বিতীয় রাশির যখন 4টি সমানুপাতের কথা, 4টি রাশির সমানুপাতের কথা বলা থাকবে, 4টি রাশির সমানুপাতের কথা বলা থাকবে, 4টি রাশির সমানুপাতের কথা বলা থাকবে, আবার বলছি, হ্যাঁ ওকে, 4টি রাশির সমানুপাতের কথা বলা থাকবে, ঠিক তখন আমরা কি করব? A/B সমান সমান B/C ইজ ইকুয়াল টু B² সমান সমান AC², অর্থাৎ দ্বিতীয় পদকে বর্গ করলে যা পাবো, প্রথম পদ ইন্টু তৃতীয় পদ গুণ করলে তাই পাবো, প্রথম পদ ইন্টু তৃতীয় পদকে গুণ করলে তাই পাবো, ঠিক আছে। এটা হলো মূল কথা। তো আমরা পরীক্ষার খাতা সাধারণত এই জায়গা থেকে অ্যাপ্লাই করব। এই জায়গা থেকে প্রথমটা কত আছে? 3, এই যে 3। দ্বিতীয়টা কত আছে? 9, এই যে 9 সমান সমান তৃতীয়টা কত আছে? 9, এই যে ধরে নিলাম। আচ্ছা 9 আর তৃতীয়টা এখানে ABC, ABCD 4টি, ইয়েস, এখানে 3টির কথা বলছি। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এই সূত্র থেকে করব। 4টি A:B সমান সমান C:D 4টি যখন থাকে, তাহলে A/B সমান সমান C/D। তাহলে A এর মান কত? 3, B এর মান 9, C এর মান দেওয়া নাই, C এর মান দেওয়া আছে কত? 4, D এর মানটা দেওয়া নাই 4। এবার 3 আর 9 কাটলে 3 হয়, তাহলে আড়াআড়ি গুণ করলে D ইজ ইকুয়াল টু 12 হয়। আমি আবার এই অঙ্কটা একটু সাজিয়ে দিচ্ছি, আবার করে দিচ্ছি, যে আমার যখন ABC 4টি সমানুপাত, ABCD 4টি সমানুপাত কথা বলা থাকবে, কয়টি? 4টি সমানুপাত। এই কথাটা যখন বলা থাকবে, তখন A/B ইজ ইকুয়াল টু C/D। এই ক্ষেত্রে আমি এখন মানটা বসাবো। A এর মান 3, B এর মান 9, C এর মান 4, D এর মান জানা নেই। এটা কাটলে 3 3 9, আর এখানে 1, তাহলে D অক্ষে D, আর 3 4 12। এই প্রশ্নের উত্তর হবে 12। দেখেন এই জিনিসটা কিন্তু কখনোই ভুল করবেন না। আবার বলছি, 4টা সমানুপাত দেওয়া থাকলে, ABCD দেওয়া থাকলে A/B সমান সমান C/D, A/B সমান সমান C/D, A/B সমান সমান C/D 4টা যদি থাকে, তাহলে সব সময় এই কথাটাই বলবেন, A/B সমান সমান C/D। 12, হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেক অনেক সহজ, কিন্তু এই যে সহজ, এই কথাটাই আমি শুনতে চাচ্ছি। যে যেমন বলছে ভদ্র ছেলে, যে পেজটা, সে বলছে স্যার এই অঙ্কগুলো সহজ। হ্যাঁ, এই সহজ জিনিসগুলোই ভুল করে আসে। কারণ কি? ওই যে বললাম যে হঠাৎ করে মাথায় না থাকার কারণে একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যায়, বিশ্বাস করবেন কিনা জানি না, তার 60% সে ভুলে যায় বাসা থেকে যখন বের হয়ে যায়। কারণ তার মাথায় এত টেনশন লাগে, তখন সে 60% ভুলে যায়, 40% খালি কোনো রকম মনে থাকে, যার কারণে সে কিন্তু হল পর্যন্ত যাইতে পারে। হলে গিয়ে যখন বসবে, বসার পরে একটু ঠান্ডা পানি যদি খায়, বা একটু পানি খাওয়ার পরে একটু যদি আধা ঘন্টা বা 10 মিনিট যদি চুপ করে থাকে, তারপর ওই যে প্রশ্নপত্র দেখার পরে আস্তে আস্তে তার স্মৃতি ফিরে আসে। এবং স্মৃতি যখন ফিরে আসে, তখন কিন্তু মনে হয় সবগুলো উত্তর একই রকম, তখন পরিপূর্ণ আসে না, তখন ওই যে আস্তে আস্তে একটু মনে করতে করতে পরে শেষে কমন পড়ে যায়। বিষয়টা হলো এরকম যে আপনাকে অবশ্যই সহজ জিনিসগুলোকেই মাথায় খুব সুন্দর করে রাখতে হবে। সহজ বলেই কিন্তু ভুল হয়।
এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সহজ জিনিসই বেশি বেশি প্র্যাকটিস করা। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো। একটা অঙ্ক দেখি পারেন কিনা। 9/4 সমান সমান 16। এটার উত্তর কি হবে? দেখি কে পারে, দেখি কে পারে, কে আছেন জোয়ান, দেখি আপনার ভদ্র ছেলে, দেখেন তো কত হয় এটা। এই অঙ্কটাই এইভাবে আসতে পারে, বা এটা এইভাবে আসতে পারে 3/9 সমান সমান 4/হট, এভাবেও আসতে পারে। এই একই প্যাটার্ন, এই প্যাটার্নটা এইভাবেও আসতে পারে। তাহলে একটা শিখলে যেন আরেকটা আমরা পারি। আবারও বলছি, সমাজ সেবার যত 52টা পদের যে পরীক্ষা হবে, এই 52টা পদের জন্য, এবং স্বাস্থ্য সহকারী, তারপরে এই কর অঞ্চল, বিদ্যুৎ, এই যে পরীক্ষাগুলো আসতেছে, এদের জন্য আমরা একটা ফ্রি মানে শিডিউল অনুযায়ী ধারাবাহিকভাবে সুন্দর করে পড়াবো। এই প্রতিশ্রুতিতে আমি শাহিন স্যার, যারা 0 থেকে ম্যাথমেটিক্স শিখতে চান, যারা 1 থেকে 9 পর্যন্ত গুনতে পারেন, 9টি ডিজিট 10টি ডিজিট সম্পর্কে ধারণা আছে, ঠিক তাদের নিয়েই আমি একটা ব্যাচ গঠন করতে যাচ্ছি। ওয়াদাবদ্ধ করে আপনাদের কোর্সটা সম্পন্ন করব সম্পূর্ণ ফ্রিতে। শুধু আমাদের কথা মতো আপনারা চলবেন, আমরা যে কাজগুলো দেব অবশ্যই কাজগুলো করবেন। প্রতিটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বোঝানো হবে, এবং এই ক্লাসগুলোর উপরে আবার একটা পিডিএফ দেওয়া হবে। এরপরে আপনাকে অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনাকে অবশ্যই আমরা জাস্টিফাই করবো যে আপনি আসলে কতটুকু উন্নত করতে পারছেন। যদি এই নিয়মের মধ্যে যদি না থাকেন, আর আমি শিওর দিচ্ছি আপনি আমাদের সাথে যদি লেগে থাকেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা মনের মতো হবে। টুডে আর টুমোরো আমাদের কথা মনে রাখতেই হবে, ইনশাল্লাহ এটা আমরা ওয়াদাবদ্ধ এবং আমরা আশা করছি। তো এই জন্য যারা এখনো যুক্ত হননি, অবশ্যই নিজেরা যুক্ত হবেন, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যুক্ত করেন, জয়েন করতে পারেন। ওকে, পরের অঙ্কটা চলে যায়। পরের নিয়মে কি আছে দেখি। হ্যাঁ, এই যে দেখেন, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী 2016 সালে এই প্রশ্নটা আসছে। এটাও আরেকটা নিয়ম, যে যদি x:y সমান সমান 5:6 হয়, x:y সমান সমান 5:6, x:y সমান সমান 5:6, তার মানে আমরা এই জায়গা থেকে আমরা প্রথমেই শর্ত থেকে আমরা বুঝতে পারলাম যে x:y মানে x/y সমান সমান কত, 5/6। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। যখনই এই ধরনের xy বা অজানা রাশি দিয়ে আমাদের মানকে বের করতে বলা হয়, তখনই এই প্রথম থেকেই আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম অংশ থেকে আমরা xy এরকম ভগ্ন অংশ আকারে বের করে নেব। ক্লিয়ার বিষয়টা? আবার বলছি, যখন অজানা রাশি xy, তো অজানা রাশি xy মান তো আমরা জানি না, অনেক হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা xy একটা অনুপাত দেওয়া আছে, রাশি দেওয়া আছে xy, সেই ক্ষেত্রে আমরা xy কে আমরা কি করব, এভাবে ভগ্ন অংশ আকারে করে নেব ইনশাল্লাহ। এরপরে এখানে যে মানটার কথা বলবে, যার কথা বের করতে বলবে, তাকে আমরা আবার এখানে উপস্থাপন করব। এখানে তাদের কি বলা হয়েছে, x 3x - 5y। এখানে প্রশ্নটা মনে হয় মিস্টেক হতে পারে, আমি প্রশ্নটা নিয়ে একটু কনফিউজড। প্রশ্নটা মনে হয় ওখানে অনুপাত হবে। যতটা আমি ভাবছিলাম তাই, এখানে অনুপাত হবে। এটা অনুপাত।
এটা অনুপাত হবে 3x অনুপাত 5y। তাহলে এটাও তো একটা ভগ্নাংশ, 3x বাই 5y সমান সমান 3/5x ইন্টু x বাই y। মানে আমি আলাদা আলাদা করে নিলাম, 3/5টাকে আমি আলাদা রাখলাম, xy-টাকে আমি আলাদা রাখলাম, শুধু বুঝার জন্য, বুঝার খাতিরে। আমি একসাথে যদি এখানে এই জিনিসটা করে, এটা তো একটা অনুপাত, অনুপাত হলো একটা ভগ্নাংশ, হর আর লবযুক্ত। কিন্তু এই জায়গায় যদি মান বসাই তাহলে অনেকের কাছে বুঝতে একটু কষ্ট হবে, কারণ বলবো যে কেমনে মানটা হলো, কেমনে মানটা হলো। এই জন্য আমি এটাকে আবার একটু আলাদা করেছি, আলাদা করে সংখ্যাটাকে আলাদা করেছি, আর অজানা রাশি দুটাকে আলাদা করে রেখেছি। এই অজানা রাশি দুটো এক্স এর মানটা কিন্তু আমরা আগেই এই যে বানিয়ে রেখেছি। এখন শুধু বসিয়ে দেব 3/5 ইন্টু 5/6। এটা 5 কেটে গেল, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তার মানে এই প্রশ্নের উত্তরটা হলো 1/2। 1/2 মানে 1:2, 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 1:2, 1/2 মানে 1:2, 1:2। এখানে একটা উত্তর নেই, এখানে উত্তর হবে হলো 1:2। কে বুঝতে পারলেন? কে বুঝতে পারলেন? আমাদের কিন্তু 4টা নিয়ম চলে গেছে, আর মাত্র 6টা নিয়ম আছে। ও আগেরটা উত্তর দিয়েছে ভদ্র ছেলে 36। ইয়েস, ভেরি গুড। আর এবারে উত্তরটা দেখেন কত সুন্দর। আবার বলি যে এই যে অনুপাতটা দেওয়া আছে মান, এখান থেকে আমরা ভগ্নাংশ আকারে রেখে দিলাম। এবার যারটা চাওয়া হয়েছে 3x/5y, এটাকে আবার ভগ্নাংশ করলাম, 3 আর 5 আলাদা করে রাখলাম যেন বুঝতে সহজ হয়, x আর y আলাদা করে লিখলাম যেন মানটা বসানো সহজ হয়। 3/5কে আমরা রেখে দিছি, x আর y এর মানটা 5/6, এটা বসিয়ে দিয়ে কাটাকাটি করলাম, 1:2 হয়েছে। এখন আমার কথা হলো যে এই ধরনের অঙ্ক যদি আরো আসে, ইনশাল্লাহ আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। এই সব অঙ্ক এই বইয়ের মধ্যে হুবহু আছে, 100% কমন। তো এই বইটা আপনারা সঙ্গে রাখতে পারেন, যে কেউ এই বইটা পড়তে পারেন। জি স্যার, সহজে বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। তাহলে পরের নিয়মটা আমরা চলে যাই, 5 নম্বরটায়। রহিম ও করিমের বেতনের অনুপাত। রহিম আর করিমের বেতনের অনুপাত 5:7। রহিম ও করিমের বেতনের অনুপাত 5:7। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। 400 টাকা বেশি। রহিমের বেতন কত? দেখেন এটা কত জায়গায় আসছে। সমাজ সেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী 2016-তে আসছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 25-এ আসছে। তারপরে গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক 23-এ আসছে। বাংলাদেশ পরমাণু কমিশনার কম্পিউটার অপারেটর টাইপিং ডিসেম্বরে আসছে। একটি বাড়ি একটি খামার, এটা 17 সালে আসছে। তো এই অঙ্কটা অনেক আসে, এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আরো আছে, যেমন দুধ আর পানির অনুপাত 5:2। দুধ যদি পানি থেকে 2 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত? এই অঙ্ক একই রকমের অঙ্ক। তারপরে আছে হলো অমুকের বয়সের থেকে এত বছর বেশি, তাদের বয়সের অনুপাত এত হলে কার বয়স কত? এই যে বেশি, আবার কখনো কমও থাকে। তো কম বেশি যদি থাকে তাহলে অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো আমাদের মূল শর্ত হলো কম বেশি কথাটি থাকতে হবে। শর্তটা কি? শর্তটা হলো অঙ্কের মধ্যে কম কথাটা অথবা বেশি কথাটি থাকবে, কম কথাটি থাকবে অথবা বেশি কথাটি থাকবে। তাহলে দেখেন এই যে করিম ইস্টু রহিম, এদের বেতনের অনুপাত আছে 7:5। তার মানে করিমের অনুপাত আছে 7, রহিমের অনুপাত আছে 5। ব্যাপারটা বুঝতে পারলেন কিনা? করিমের অনুপাত 7, রহিমের অনুপাত 5।
এই অনুপাত মানে ভাগ, অনুপাত মানে হলো ভাগ। তার মানে করিমের আছে হলো 7 ভাগ। কত ভাগ? 7 ভাগ। আর এই যে রহিম, রহিমের আছে কত ভাগ? রহিমের আছে হলো 5 ভাগ। এটাকে ভাগ বলা হয়, অনুপাতকে সাধারণত ভাগ বলা হয়। অনুপাতের রাশিগুলোকে সাধারণত ভাগ বলা হয়। এক একটা ভাগ, 5 ভাগ, 7 ভাগ, যেটাই থাক না কেন সেই ভাগে। তো এখানে তাদের অনুপাত আছে 7 ভাগ আর 5 ভাগ। তাহলে দেখেন 7 ভাগ আছে একজনের, আর একজন আছে 5 ভাগ। তাহলে এই দুইজনের মধ্যে, তাহলে এই দুইজনের মধ্যে বেশি আছে কত ভাগ? 2 ভাগ বেশি। সেই 2 ভাগ কে বেশি? যার ভাগ বড়। কে বড়? করিম বড়। তাহলে 2 ভাগ বেশি আছে কার? করিমের। 2 ভাগ বেশি আছে করিম, করিমের 2 ভাগ বেশি। দেখেন করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। তাহলে এদিকে 400 টাকা রহিমের থেকে করিমের বেশি। আবার রহিমের থেকে করিমের ভাগ আছে হলো 2টা বেশি। কত বেশি? 2টা বেশি। ঠিক আছে, 2 ভাগ বেশি। আবার টাকা হলো 400 বেশি। তার মানে হলো 2 ভাগ মানে হলো 400 টাকা। 2 ভাগ মানে হলো 400 টাকা। 400 টাকা। কারণ অনুপাত হলো 5:7:5। এখানে 2 ভাগ করিম বেশি। আবার করিম টাকায় বেশি কত? 400 টাকায় কত? 400। তার মানে 2 ভাগ মানেই 400 টাকা। এবার দেখেন করিমের ছিল 7 ভাগ, রহিমের ছিল 5 ভাগ। তাহলে 2 ভাগ মানে যদি 400 টাকা হয়, 1 ভাগ মানে কত? 200 টাকা। তাহলে করিমের 7 ভাগ, 7 ভাগ মানে কত? 7 দুগুণে 1400 টাকা। আবার রহিমের হলো 5 ভাগ, তার মানে 5 ভাগ মানে কত? 5 দুগুণে 10, 1000 টাকা। কি সহজ না? আবারও বলি যে রহিম আর করিমের অনুপাত আছে হলো 5:7। আর এখানে বেশি আছে, রহিমের থেকে করিমের বেশি আছে 400 টাকা। তার মানে এখানে ভাগ বেশি আছে 2টা, আর টাকা বেশি 400। তার মানে 2 ভাগ মানে 2 ভাগ মানে 400 টাকা। 2 ভাগ মানে 400 টাকা। 2 ভাগ মানে 400 টাকা। 1 ভাগ মানে 200 টাকা। আর 7 ভাগ মানে 7 দুগুণে 1400 টাকা। আর 5 ভাগ মানে কত? 1000 টাকা। আপনি এইভাবে বুঝতে পারলেন না? নো, আমি আর একটা টেকনিক আপনাকে দেখাচ্ছি। অনুপাত থাকলে সেই অনুপাতের সাথে আপনি যে কোনো একটা অজানা রাশি গুণ করলে মূলটা পাওয়া যায়। ধরেন করিম আর রহিমের অনুপাত হলো 7:5। তার মানে করিমের আছে হলো 7x টাকা, রহিমের আছে কত? রহিমের আছে 5x টাকা। তাহলে রহিমের এখানে বেশি আছে কত? বেশি 2x টাকা। 2x টাকা। এই 2x টাকা মানে কত? 400 টাকা। এই যে শর্ত মতে 2x মানে 400 টাকা। 400 টাকা। তাহলে x মানে কত? 200 টাকা। এখন এই যে দেখেন 7x, 7 মানে 200, কত? 1400 টাকা। আবার এখানে দেখেন 5x, 5 মানে 200 ইকুয়াল টু 1000 টাকা। আপনি কোন ভাবে বুঝবেন না? একভাবে না একভাবে তো বুঝবেন। একভাবে না একভাবে তো আপনার তো ভালো লাগবেই। তো যাই হোক, আগেরটা হলো, এটা হলো প্রথম নিয়ম, প্রথম নিয়ম, এটা দ্বিতীয় নিয়ম। এখন আমাকে বলেন তো কোন নিয়মটা ভালো লাগলো, প্রথম নিয়ম না দ্বিতীয় নিয়ম? কমেন্টে জানান, কমেন্টে জানান প্রথম নিয়মটা না দ্বিতীয় নিয়মটা ভালো লাগলো। এই ভদ্র ছেলে আবু হানিফ, তারপরে জানান। এই দিশাহীন যাত্রী, ওয়ালাইকুম আসসালাম, কই জানান? দিশাহীন যাত্রী কই? জানান প্রথম নিয়মটা না ভালো? রেজাউল ইসলাম ফয়সাল, ফয়সাল কই? ফয়সাল প্রথম নিয়ম না দ্বিতীয় নিয়ম ভালো লাগলো? বলেন, বলেন। আসি, আপনাদের সাথে আসি। পরন্ত বিকেল কোনটা ভালো লাগলো? তারিন, জেরিন তাসনিম কোনটা ভালো লাগলো বলেন? প্রথমটা না দ্বিতীয়টা? আবু হানিফ্লেক্সের দ্বিতীয়টা। মিথুন রায় দ্বিতীয় নাম্বার নিয়মটা স্যার। ও পরন্ত বিকেল 1,
আগের নিয়মটা ভালো লাগছিল। হ্যাঁ, ভেরি গুড। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে একটা চকলেট কালারের মতো সুন্দরী বউ দেয়। চকলেট কালার খুব ভালো। হুম, চকলেট কালারের বউ দিবে ইনশাল্লাহ। এত মজা করে আমি কখনোই গণিত শিখিনি। আরে কি মাল্লা এটা? অপু অপু এবি বলতেছে স্যার আমি মজা করে আমি কখনো গণিত শিখিনি। আরে কি বলে? আসলে গণিতের বিষয়টা হলো, সত্য কথা কি যে এটা আহ, একেবারে মজা লাগে, পানির মতো লাগে যদি এটা আস্তে আস্তে ধাপে ধাপে পড়ানো যায়। এই যে মনে করেন আমি এই অনুপাতের চ্যাপ্টারটা যখন শিডিউল অনুযায়ী পড়াবো, তখন প্রথম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে একটার পর একটার পর একটার পর একটা আমি সুন্দর করে শিখিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে ছাড়বো। আমি তো একটা কথা ওয়াদাবদ্ধ, যারা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা গুনতে পারে তাদেরকে আমি অঙ্ক শিখাই দেবো ইনশাল্লাহ, 1 পয়সাও নেব না। জি স্যার, বুঝেছি। ওকে, ধন্যবাদ। একাধিক নিয়মে বোঝাবো, কেন আপনি বুঝবেন না? এই যে শোনেন, শর্ট টেকনিক ব্রড টেকনিক বলে কথা নাই। এইগুলো করতে পরীক্ষার হলে 2 থেকে 5-10 সেকেন্ডের বেশি লাগে না। কারণ কি, ওই যে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারছি, সহজে হয়ে গেছে। কিন্তু যখন আপনার অভ্যাস হবে না তখন কিন্তু পারবেন না। তো এই জন্য অঙ্ক আসলে কঠিন না। আপনারা যত গ্রামের অঞ্চলে থাকেন না কেন, আপনি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাকে অঙ্ক শিখাই দেব। দীর্ঘ 20 থেকে 22 বছর পড়াচ্ছি এই লাইনে। বিশেষ কনফিডেন্সে ম্যাথের টিচার আমি এখনো পড়াই। তাহলে বুঝেন যে আসলে আপনাদেরকে নিয়ে যে কোর্সটা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা ভালো হবে। আচ্ছা, আমরা পরের অঙ্কতে চলে যাই। হ্যাঁ, এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে একটা অনুপাত আছে সেটাও এখানে দেওয়া হয়েছে। দেখেন, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 2:3, তাহলে শতকরা কত টাকা লাভ হলো? এটা চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটোকল ইন বাংলাদেশ, পদের নাম শিশু সুরক্ষা সমাজকর্মী। শিশু সুরক্ষা সমাজকর্মী পদে 2024 সালে এই প্রশ্নটা আসছে যে এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ক্ষেত্রে যে অনুপাত আছে সেটাও একটু বোঝাই দিচ্ছি। যে দেখেন, এই ধরনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য সুন্দর করে একটু বোঝার চেষ্টা করেন, জীবনে কোনোদিন ভুলবেন না। আমি শিওর দিয়ে দিচ্ছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আমি শিওর দিচ্ছি, আপনি শুধু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, দেখবেন জীবনে কোনোদিন আপনার কাছে এই অনুপাতের অঙ্ক ঠেকার রাখবে না। দেখেন একটার মধ্যে কতগুলো আসে, আসল ইস্টু সুদাসল, সুদাসল 5:7, লাভ ইস্টু ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আর এই যে দেখেন আমি লিখেছি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, সুদ ইস্টু আসল, তারপর আসল ইস্টু সুদাসল, লাভ ইস্টু ক্রয় মূল্য। এই ধরনের অনুপাত যখন থাকবে আজীবন, এগুলো তো সাধারণত রিটেন জাতীয় পরীক্ষা আসে না, পিলি জাতীয় পরীক্ষাতে আসে, এবং এই যে আসছে সেটা দেখতে পাচ্ছেন অনেক আসে। তো এই জাতীয় যখন যেভাবে থাক না কেন, সবসময় মনে রাখবেন এই প্রথমে যে থাকে অনুপাতের রাশিটা প্রথমটাই ধরবেন, প্রথমটাই ধরবেন, পরেরটা পরে ধরবেন। তাহলে ক্রয় মূল্য সমান সমান 2, বিক্রয় মূল্য হবে 3, সুদ সমান সমান 2, আসল সমান সমান কত 5, আসল সমান সমান 5, সুদ আসল সমান সমান 7, লাভ সমান সমান 5, ক্রয় মূল্য সমান সমান 8। এইরকম ধরে পরের যে কাহিনীগুলো আপনার কাছে উপস্থাপন করা হবে, ঠিক ওই মুহূর্তে আপনি মনে রাখবেন লাভ যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তাহলে অবভিয়াসলি আপনি এই খাতিরে এখান থেকে বিক্রয় মূল্যটা বের করতে পারবেন। কারণ লাভ যোগ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তখন হয়ে যাবে 8×5 কত 13। এই যে আসল আর সুদাসল, আসল যদি 5 টাকা ধরি, সুদাসল হলো 7,
তাহলে অবশ্যই সুদ হবে কত 2, সুদ আছে কত 2, আসল কত আছে 5, তাহলে সুদ আসল কত 7। ঠিক একই রকম ক্রয় মূল্য আছে কত 2, বিক্রয় মূল্য কত 3, তাহলে লাভ কত 1। এই যে এই কথাগুলো সুন্দর করে নোট করে রাখবেন যে প্রথমে যে আছে তাকে প্রথমে ধরবো, পরে যে আছে তাকে পরেরটাই ধরবো, তাহলে অঙ্ক কিন্তু শেষ। এবার দেখেন এই অঙ্কটিতে যখন আপনি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখন 2 আর 3, ক্রয় মূল্য ধরবেন 2, ক্রয় মূল্য ধরবেন 2 আর বিক্রয় মূল্য ধরবেন 3, বিক্রয় মূল্য ধরবেন 3, সেই ক্ষেত্রে আপনার লাভ কত? এই যে দেখেন লাভ তখন কত হলো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলে 1 টাকা। এই 1 টাকা লাভ হলো কার উপরে? এই ক্রয় মূল্যের উপরে। তাহলে 1 শতকরা হার চাইছে, তাহলে ক্রয় মূল্যটা কত 2 টাকা, তাহলে 2 টাকায় লাভ, 2 টাকায় লাভ 1 টাকা, 1 টাকায় লাভ 1/2 টাকা, আর শতকরা বলতে বুঝি 100 টাকায় লাভ 1 × 100 / 2 মানে 50 টাকা লাভ, অর্থাৎ 50% লাভ। এটা আমার মূল বেসিক জিনিসটা। এইভাবে আমি মূল বেসিক জিনিসটা বা ব্রড বলেন শর্ট বলেন যেভাবে বলেন মূল জিনিসটা আমরা এইভাবে করবো। কিন্তু পরীক্ষা খাতায় আসলে সরাসরি আমরা এই জায়গা থেকে চলে যাব এইভাবে যে বিক্রয় মূল্য ধরেছি 3, ক্রয় মূল্য ধরেছি কত 2, তাহলে 3 - 2 বাই এই ক্রয় মূল্য 2, মামা কত 100, এই দুটো বিয়োগ করলে 1 থাকে, এটা দিয়ে এটা কাটলে 50 থাকে, তার মানে এই উত্তর হবে 50%। আর একটু সহজে মনে করে দিই, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই ছোট সংখ্যা ইন্টু মামা কত 100, মামা মানে 100 সবসময় বলবো, আজীবনের জন্য 100 বলবো, আজীবন কোনদিন হবে না। এই নিয়মটাও একটু মনে রাখতে পারেন। এখন এই যে বেসিকের সাথে সাথে একটু ছোট জিনিস শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ আপনারা যখন ইংলিশ পড়েন, ইংলিশ পড়ার সময় বাংলা পড়েন, বাংলা পড়ার সময় ওই যে সন্ধি পড়েন, সন্ধির নিয়ম তো কত প্রকার, 60টা 80টা নিয়ম হয়, সবগুলো পড়েন, সবগুলোতে বারবার মুখস্থ করে রাখেন। তো অঙ্কের ক্ষেত্রে গিয়ে দিয়ে একটা মনে করেন সূত্র মুখস্থ রাখা যেতেই পারে নাকি? তো বেশ কিছু নিয়ম এভাবে রাখতে হবে, রাখলে আপনার জন্য সুবিধা হবে, বেসিকটাও বুঝবেন, মূলটাও বুঝবেন। ক্লিয়ার? বিষয়টা বুঝাতে পারছি? ভালো, ভদ্র ছেলে বলেছেন 50%, হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা এবং এটা দুইটাকেই আমাদের আয়ত্তে আনতে হবে, দুটাকেই আয়ত্তে আনতে হবে। এই যে আসছে এই অঙ্কটা সমাজসেবা অধিদপ্তরে 2025 সালে আসছিল। তবে এই অঙ্কটা আসছিল রিটেন আকারে। রিটেন আকারে আসলে কিভাবে করব, শর্ট আকার পিলিতে আসলে কিভাবে করব। তো একটি গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা আর রূপার অনুপাত 3:2, এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ও রূপার অনুপাত 5:1 হবে। এবার লক্ষ্য করে দেখেন এই ধরনের অঙ্ক 3 ধরনের অঙ্ক হয়। এখানে দেখেন এই যে 3:2, কখনো কখনো এটা সরাসরি এইভাবে না থেকে থাকে 3:4, আবার এরকম থাকে 3:2, তাহলে 4:2, মানে এটা কখনো পরিবর্তন হয়, এটা কখনো পরিবর্তন হয়, আবার দুইটাই পরিবর্তন হয়। আমি মনে হয় একটু পেঁচ লাগিয়ে ফেলছি, আবারও বলি যে প্রথম অনুপাতটা এরকম থাকে 3:2, পরের অনুপাতটা 3:4, তার মানে এটা ঠিক থাকে, এটা পরিবর্তন হয়ে যায়। আবার এরকম থাকে 3:2, আবার থাকে 4:2, এটা ঠিক থাকে। আবার এরকম হয় 3:2, 5:1, তার মানে এখানে দুইটাই পরিবর্তন আসছে, এখানে প্রথমটা পরিবর্তন আসছে, এখানে দ্বিতীয়টা পরিবর্তন আসছে, এখানে দুইটাই পরিবর্তন আসছে, তার মানে অনুপাতের এই সব অঙ্কগুলোই পরিবর্তন আসতে পারে, সবগুলোই। মানে প্রথম পদের পরিবর্তন আসতে পারে, দ্বিতীয় পদের পরিবর্তন আসতে পারে, দুইটা পদেরই পরিবর্তন আসতে পারে। কিন্তু আমরা এই যেভাবেই থাক না কেন একটা নিয়ম যদি শিখি, টোটাল অঙ্কগুলো কিন্তু পানির মতো সহজ হয়ে যাবে, একবার পানির মতো সহজ হয়ে যাবে। দুইটা এই তিন ধরনের আর করতে হবে না,
এক ধরনের করলেই হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা জেরিন লেখছে, জেরিন তাবাসসুম, স্যার আপনার ক্লাস অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে স্যার ক্লাসটা। থ্যাংক ইউ। তোমাদের এই কথাগুলো বা এই অনুপ্রেরণাগুলো আমার জন্য অনেকটা মানে ভালো লাগার, অনেক বেশি গভীর থেকে ভালো লাগার শুরু হয়। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদের রিটেন পিলি পড়ার মানে যে ইউনিয়ন সমাজকর্মী বলেন বা সমাজসেবা এই তারপরে আপনাদের যে কর অঞ্চল, তারপরে আপনাদের ওই যে স্বাস্থ্য সহকারী, এই জাতীয় জাতীয় পড়ানোর পরে আমি রিটেনের একটা ব্যাচ পড়াবো সম্পূর্ণ ফ্রি। সেটা হলো যে এই যে তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো হয়, এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার্থীদের নিয়ে আমি যে রিটেন পরীক্ষা 3টা 4টা করে অঙ্ক আসে, 15 মার্কস, কখনো 20 মার্কস, কখনো 12 মার্কস, এই রিটেনটাকে সুন্দর করে আমি পড়াবো এবং একটা ব্যাচ গঠন করব। এটা সম্পূর্ণ ফ্রি। তো আমাদের সঙ্গে থাকেন এবং যোগাযোগ রাখেন, আমাদের জবমেট একাডেমির সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেব সম্পূর্ণ ফ্রিতে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি বোঝাই যাবো ইনশাল্লাহ। যদি অফলাইন এইভাবেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে প্রয়োজন আপনাদেরকে একবার মোবাইল নাম্বার দিয়ে দেবো 01716908950। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ফোন দিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন এবং জ্বালাতে পারবেন এবং আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে পড়ায় দেব। ক্লাসটি পুনরায় দেখতে আপনার প্রোফাইল শেয়ার করে রাখুন। রিয়েলি ফ্রি ক্লাস হবে, অনেক বেশি গুড লাইভ ক্লাস, ভেরি গুড। এটা কি মরিয়ম দিয়াস। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলিউশন পর্ব আমি রাখবো ইনশাল্লাহ, যেন সবাই সেটা থেকে উপকার পায়, ইনশাল্লাহ রাখবো। তো শোনা ভাইয়েরা, একটা শেয়ার হয় না, একটু কার্পণ্যতা না করে একটু শেয়ার দিয়ে দিই, ইনশাল্লাহ পরের অঙ্কটা আমরা করব। তাহলে আবারও বলছি যে আমাদের এই অনুপাতেরটা সাধারণত 3 ধরনের পরিবর্তন আসে। ক্লিয়ার? তো এই 3 ধরনের পরিবর্তন আসলে আমরা এক ধরনের অঙ্কটাই করব, এক ধরনেরই করব। দেখেন এখানে মোট ওজন আছে 25 গ্রাম, ভালো কথা, 25 গ্রাম আছে। তাহলে অনুপাত আছে কত? 3:2। আমরা সরাসরি 2 ভাবে করতে পারি। দেখেন অনুপাত আছে হলো সোনা 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 ইস্টু রূপা, সোনা ইস্টু রূপা সমান সমান 3:2। এই জায়গা থেকে সরাসরি আমি বলছি অনুপাত যখন আপনারা দেখবেন অনুপাতের সাথে যে কোনো একটা অজানা রাশিকে গুণ আকারে রাখলে পরিমাণটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু সহজে করতে চান তাহলে সব সময় সোনার পরিমাণ আগে কি শিখছেন সেটা ডাজন্ট ফ্যাক্ট, বর্তমান কি শিখতেছেন সেটা কি লজিক আছে কিনা সেটা সবসময় খেয়াল রাখবেন এবং সেটা একটু ইজি আছে কিনা। তাহলে এই যে অনুপাত দেখলেই সবসময় অনুপাতের পরিমাণটা ধরে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। পরিমাণটা ধরলেই আপনি বুঝতে পারবেন যে না আসলে কি আছে। দেখেন এই যে গহনার ওজন আছে এখন 25 গ্রাম, তাহলে মানে এই দুইটা মিলেই আছে কত? 25 গ্রাম, মানে 3x প্লাস 2x। আমার এখানে যাই থাক না কেন, যে অনুপাত কোনটা পরিবর্তন আসছে কোনটা আসে না ওটা আমার ডাজন্ট ফ্যাক্ট। আমার ফ্যাক্ট হলো যে এখান থেকে আমি মোট পরিমাণ 3x আর 2x মানে মোট কত? 25 গ্রাম। এই যে এখানে আমি দেখেন 25 গ্রাম পেয়ে গেলাম, 3x প্লাস 2x মানে 25 গ্রাম। তার মানে এই জায়গা থেকে আমি 5x সমান সমান 25, x সমান সমান কত? 25/5 গ্রাম। আমি x এর মান কত পেলাম? 5। তাহলে আমার সোনার পরিমাণটা আছে, দেখেন আমি যদি এই জায়গা থেকে লিখি সোনার পরিমাণ লেখেন, আপনারা লিখে রাখেন 3 × 5 মানে 15 গ্রাম, আর রূপার পরিমাণ 2 × 5 মানে 10 গ্রাম। খাতা কলমে লেখেন, আমি সময় দেব, সমস্যা নেই, সময় দেব।
এই ম্যাথগুলো কি স্যার আপনার বই থেকে করানো হচ্ছে স্যার? হ্যাঁ, এই সব অঙ্ক আমার বই আছে, সব অঙ্ক আছে। এখানে আমি শুধু এখন যে সমাজসেবা বা সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে এই পর্যন্ত দীর্ঘ 30 বছরের মধ্যে, তো কি কি প্রশ্নগুলো আসছে আমি সে অ্যানালিসিস করে দেখলাম যে 10টা অঙ্ক আসছে, 10টা অঙ্ক 10টা নিয়মের এবং অনুপাতের। সাধারণত এই 10টা নিয়মে অঙ্ক করলেই 100% কমন, এক এক নিয়মের না, 10টা 10 নিয়মের। ঠিক আছে, এই জন্য 10টাকে নিয়েই আমি মূল জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা, হ্যাঁ, এই সব অঙ্কই আমার বইয়ের মধ্যে আছে। আপনারা ইচ্ছা করলে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এই বইটা সংগ্রহ করলে আপনার আর কোনো কিছুই লাগবে না। আমি যেভাবে পড়াই সাধারণত সেভাবে বইয়ের সম্পূর্ণ সেট দেওয়া। এই জায়গায় দেখেন আমার কিন্তু 15 আর 10 গ্রাম পাওয়া গেল। এখন বলছে যে এতে কি পরিমাণ সোনা মেশাইছে। আমি জানি না সোনা কতটুকু মিশাইছি, মনে করলাম সোনা মিশানো হয়েছে ওয়াই গ্রাম। কত গ্রাম? ওয়াই গ্রাম। তার মানে আগে আছে কত? 15 গ্রাম। এই যে 15, তার সাথে মিশালাম কত? ওয়াই গ্রাম। আর এই যে যেহেতু অনুপাতের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই যে রূপার পরিমাণ আছে 10 গ্রাম, রূপার তো আর মিশাই নেই, এটা ওইভাবে রয়েছে। এখন দেখেন এই অনুপাতটা যেটাই হোক না কেন, যেভাবে আসুক না কেন, সরাসরি সেভাবে বসাই দেন। 5:1 মানে কত? আমরা শিখলাম 5:1 মানে কত? 5/1, 5/1, 5/1। এটা সেটা 5/2 থাক, 5/3 থাক, 3/5 থাক, 4/5 থাক, যে কোনো অনুপাত থাক, যেটাই থাক না কেন সুন্দর করে এখানে এইভাবে বসিয়ে দিবেন, টোটাল অঙ্কটা হয়ে যাবে। এটা কিন্তু রিটেনে আসছিল, এই পরীক্ষায় রিটেনে আসছে 5 মার্কস হয়ে। তার মানে আপনাকে কিন্তু এই ধরনের চাকরির ক্ষেত্রে এই অঙ্কগুলো রিটেন আকারেই বেটার শিখতে হবে, আর পিলির জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করে যেতে হবে। তো এই জায়গা থেকে যদি আমরা এখন বের করি ওয়াই এর মানটা বের করি, কত পাবো দেখেন তাহলে। 15 প্লাস ওয়াই, 5×10 কত? 50। ওয়াই সমান সমান 50 থেকে এই 15 ওই পাশে চলে গেলে বাদ হয়ে যায়। তার মানে ওয়াই সমান সমান 35 গ্রাম। আমি কিন্তু দেখেন 35 গ্রাম মিশাইছি, এখানে কিন্তু কোনো রং চং নাই, কোনো দ্বিপাক্ষিক কোনো সমালোচনাও নাই। এখানে গতানুগতিক আমি অনুপাতটা দেখে একটা অজানা রাশি নিয়ে পরিমাণটা লিখেছি, আর এই দুইটা মিলে হয়েছে আমার কত? 25 গ্রাম। নর্মাল বিষয়। এবং এখান থেকে আমি এক্স এর মানটা পেয়েছি 5, আর সেই এক্স এর মান এই দুই জায়গায় বসিয়ে দিয়ে আমি কিন্তু সোনার পরিমাণটা 15 পেয়েছি। 3 এর সাথে 5 গুণ করলে 15 হয়, আর 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়। এই আমি 10 গ্রাম আর 15 গ্রাম পেয়েছি। এখন এই সোনার সাথে আমাকে মিশাইতে বলছে কিছু একটা, সেটা ধরে নিলাম ওয়াই। যদি আমাকে বলতো তামার সাথে মিশাইতে, তাহলে আমি এই ওয়াইটা কি করতাম? তামার সাথে নিচে নিচে বসিয়ে দিতাম। কিন্তু সিস্টেম এক, যাকে মিশাইতে বলো তার সাথে শুধু যোগ করে দেবেন। এইভাবে আসেন, এখানে যাকে মিশাইতে বলবে তার সাথে শুধু ওয়াইটা যোগ করে দিবেন, ওয়াইয়ের মান ক্যালকুলেশন করে বের করে ফেললেন, আপনার অঙ্ক খতম, আর কোনো দিকে তাকাতে হবে না। এইটুক অঙ্ক বারবার করেন, আরো 2-4টা প্রয়োগ করেন। আপনি যদি আরো করতে চান এই বইয়ের সাহায্য নিতে পারেন, এই বইয়ে আরো কিছু অঙ্ক এইভাবে করা আছে, তাহলে দেখবেন যে আপনার অঙ্ক টোটালি পানির মতো সহজ। আমাকে 35 গ্রাম সোনা মিশাইতে হয়েছে, যার ফলে আমার 5:1 অনুপাত হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই অঙ্কটা রিটার্ন আকারে আসছিল, হ্যাঁ এই অঙ্কটা পিলি আকারে আসছে, এটা একটু বোঝার বিষয় আছে। স্যার আমি পল্লী বিদ্যুতের লাইনম্যানের পরীক্ষা দেব, এগুলো থেকে কি কমন আসার সম্ভাবনা আছে? আমি অগ্রিম কথা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তবে আমার ব্যক্তিগতভাবে বলি, আমি যে আজকে 10টা অঙ্ক করালাম, এই 10টা নিয়মের মধ্যে অনুপাতের অঙ্ক আসলে আপনাকে দেবে, ইনশাল্লাহ দেবে। আর আপনি আমাদের ফ্রি কোর্সের সাথে যুক্ত থাকুন, এবং এই যে এই কথাগুলোর সাথে সাথে আমি ওই সময় এই সাজেশনগুলো দিয়ে দেব, তখন শুধু টিক চিহ্ন দিয়ে রাখবেন, অ্যারো চিহ্ন দিয়ে রাখবেন, যেন আপনার করতে সুবিধা হয়। আশা করি দেখেন এই যে পিতা পুত্র অঙ্ক করার সময় সাধারণত আমরা এই জিনিসগুলো খুব লক্ষ্য করব, যে আমার সামনে হলো ভবিষ্যৎ, আমি দাঁড়িয়ে আছি বর্তমান,
আমার অতীতে হলো, পিছনে হলো অতীত, পিছনে আমার অতীত, সামনে আমার ভবিষ্যৎ। সামনে যদি যেতে হয় আমার, আমি কয়দিন আগে যাব, সবসময় কিন্তু আমাকে ভবিষ্যতের জন্য যোগ করতে হয়। পিছনে আমি ফেলে আসছি, কতটুকু ফেলে আসছি ওটা কিন্তু আমাকে বাদ দিয়ে হিসাব করতে হয়। আর বর্তমানে আমি লেগে আছি, তার মানে মাথায় রাখতে হবে অতীতকে বাদ দিতে হয়, বর্তমানকে রেখে দিতে হয়, ফিউচারকে যোগ করতে হয়। ঠিক একই রকম দেখেন পিতা পুত্রের অঙ্ক। এই যে এখানে ধরেন আমি পিছনে, অতীত, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা হলো পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, ফিউচার। এবার দেখেন কত সহজে আমি অঙ্কগুলো করব। পিতা আর হলো পুত্র বয়সের অনুপাত আছে, এটা হলো বর্তমানে, বর্তমানে অনুপাত আছে 5:2। এই যে 5:2। এখন এই 5:2 আমি বলছি সবসময় অনুপাত যেখানে পাবেন একটা অজানা রাশির সাথে নেন, দেখেন পরিমাণটা হয়ে যাবে। তাহলে এখানে প্রেজেন্টে আমার আছে 5:2, এখানে যদি বলি আমি 5x আর 2x, তাহলে বর্তমান আমার তাদের বয়সের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 5x আর 2x। ক্লিয়ার? শুধু অনুপাতটা দেখে আমরা বুঝে নিলাম, এটুকু লিখলাম যে বর্তমান বয়স এত x এত x হয়ে গেল। এবার আমার প্রশ্নের পরবর্তী ধাপটা কোথায় গেছে দেখেন, 5 বছর পূর্বে পিতার বয়স 25 বছর, তার মানে আমাকে 5 বছর পূর্বে চলে আসতে হয়েছে। এই যে এই জায়গা থেকে আমাকে এইদিকে চলে আসছে, তার মানে আমার এখানে ছিল হলো 5x বছর, বর্তমানে আমার 5x বছর, আর আমাকে চলে আসতে হবে কত, 5 বছর পূর্বে। তার মানে 5 বছর পূর্বে যদি আসি তাহলে আমাকে 5x থেকে 5 বাদ দিয়ে দিতে হবে। বর্তমান থেকে 5 বাদ দিলে আমি ওই পাস্টে চলে গেছি, পূর্বে চলে গেছি। তখন এই বয়স ছিল হলো 25 বছর, তখন পিতার বয়স ছিল 25 বছর। তার মানে পিতার 5x বর্তমান বছর আছে, 5 বছর পূর্বে চলে আসছে যার কারণে মাইনাস হয়েছে, আর পিতার বর্তমান এই 5 বছর পূর্বে বয়স ছিল কত, 25 বছর। এই যে 25 বসিয়ে দিলাম। আবারও বলি যে আমি প্রথমে অনুপাত থেকে, বর্তমান অনুপাত থেকে এক্স নিয়ে পরিমাণটা বের করলাম। এখন বলছে যে পিতার হলো 5 বছর পূর্বে, বর্তমান আছে 5x বছর, 5 বছর পূর্বে মানে 5 বাদ দিতে হবে, দেওয়ার পরে তার বয়সটা এখন দিয়ে দিছে প্রশ্নে কত, 25 বছর। তার মানে 5x - 5 = 25। এই জায়গা থেকে দেখেন আমি 5x, এই 5 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, 25 + 5, তার মানে 5x = 30, x = কত, 30/5, 6। এই যে দেখছেন আমি x এর মানটা কত পেয়ে গেছি, 6। তার মানে আমি বর্তমানে কিন্তু আমি এই জায়গায় আমি পিতারও এবং পুত্র দুইটা বয়সই পাবো। 5 × 6 মানে কত, 30। পুত্রের হলো 2 × 6 = 30। আমি কিন্তু এই জায়গা থেকে যে দেখেন x এর মানটা পেয়ে গেছি, তার মানে বর্তমান বয়সটা আমি পেয়ে গেছি। কিন্তু এখন প্রশ্ন হলো যে 5 বছর পরে পুত্রের বয়স কত, তার মানে 5 বছর পরে পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত আছে, 30। এই যে 30, সরি 6 × 12, 6 × 12, এই যে 12। তাহলে এই 12-র সাথে 5 বছর পরের কথা যেহেতু বলছে, তাহলে যোগ হবে 5 = কত, 17। এই হলো পিতা পুত্রের অঙ্ক। মজার বিষয়টা না, যে আমি বর্তমান বয়স আমি অনুপাতটা পেয়েছি, অনুপাতের সাথে কিছু একটা নিয়ে আমি সমষ্টি মানে পরিমাণটা পেলাম। পরিমাণটা আমাকে পূর্বে যেতে বলছে পিতার বয়স নিয়ে, পিতার বয়স 5 বছর পূর্বে আমার 25 বছর আছে, তার মানে বর্তমান 5x, আর 5 বছর পূর্বে যেতে বলছে তাই 5 বিয়োগ করছি। যদি 6 বছর বলতো তাহলে 6 বিয়োগ করতাম, 10 বছর বললে 10 বিয়োগ করতাম, = কত, আমার 25 বছর দেওয়া আছে, তাই আমি সমান 25 বছর বসিয়েছি। ওই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমি x এর মানটা পেয়েছি 6। সেই 6টা বর্তমানে এসে বসাই দিলে এখানে 5 এর সাথে 6 গুণ করলে 30 হয়, 5 এর সাথে 2 গুণ করলে 6 গুণ করলে, সরি 2 এর সাথে 6 গুণ করলে 12 হয়। এখন বলছে যে এই যে 12 বছর পুত্রের বর্তমান বয়স পাওয়া গেল, তাহলে 5 বছর পরে কত হবে, তাহলে আপনার বয়স যদি এখন 12 বছর হয়, 5 বছর পরে আপনার বয়স কত হবে, 17 বছর। 10 বছর পরে কত হবে, 22 বছর। এরকম যাই বলুক না কেন, এটার সাথে যোগ করে দিলেই তো হয়ে গেল। এইটাই হলো মূল কথা, কঠিন বলে কিছু নাই। আপনি এই অঙ্কটা খাতায় তোলেন, তোলার পরে আবার আপনি বারবার একটু দেখেন, প্রশ্নটা বারবার পড়েন, প্রশ্নটা পড়ুন বেশি,
প্রশ্নটা পড়েন, উত্তরটা মিলান, প্রশ্নটা পড়েন, উত্তরটা মিলান, একবার পানির মতো। রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। এত সহজ, এত সহজ ম্যাথ, এত সহজ। শুধু একটু করতে থাকেন। এত ইজি করে বুঝিয়েই নাই কখনো। আউটস্ট্যান্ডিং স্যার, ভেরি গুড। অনেক হাসান লিখেছেন, রুহুল লিখেছেন আপনার বোঝানো অনেক সুন্দর স্যার, থ্যাংক ইউ। আসলে আপনাদের কথাগুলো শুনেও আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা সত্য যে আমি আসলে বোঝানোর ক্ষেত্রে সত্য কথা যে বিশেষ করে ম্যাথগুলো অনেক সুন্দর করে বুঝাইতে পারি, এটা আমিও নিজেও জানি। যে আপনি যদি এই নিয়মে না বোঝেন তাহলে আমার কাছে আরও নিয়ম আছে, আমি আরও নিয়মে শুনতে পারি, কিন্তু ক্লাসে কখনো কোনোদিন বুঝি নেই এই কথা কখনো বলতে পারি না। হয়তো আমার বাচনভঙ্গি বা বলার প্যাটার্নটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বোঝানোর সিস্টেমটা, আমার কথাটা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। শুধুমাত্র মনোযোগের অভাব। হয়তো সব টিচার অত অনেক আনন্দ দিতে পারে, কিন্তু আমি অত আনন্দ দিতে পারি না, হয়তো এই জন্য অনেকের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে। কিন্তু এটাও জানি যে গণিত শিখাই দিতে পারি যদি সে আমার ভক্ত হয়, তাকে আমি গণিত শিখাই দেবো এবং জীবনে কোনোদিন গণিত নিয়ে কোনো চাকরির পরীক্ষায় তাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে শিখাইতে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন আপনার যে কোনো চাকরির পরীক্ষায় আমার এই ফেস আপনার মনে আসবেই ইনশাল্লাহ। একদিনে তো হয় না, এটা দীর্ঘ বেশ কিছুদিন সাথে থাকেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ, আরও বেশি ভালো লাগবে। যখন আরও কাছে থেকে বেশি প্রশ্ন করবেন, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন, তখন দেখবেন যে আরও বেশি ভালো লাগতেছে। যখন কোনো প্রশ্ন আপনার মনে উদয় হবে, একটা অঙ্ক নিয়ে সমস্যা পড়ছেন, তখন স্যারকে স্মরণ করবেন, স্যারকে একটা টুস করে একটা ফোন দিবেন, দেখবেন আরও ভালো লাগবে যে কি স্যার এত আন্তরিক। হ্যাঁ সত্যি আমি অনেক আন্তরিক আপনাদের যে কোনো মুহূর্তে, তবে সময়ের একটু ব্যবধান আছে। ও রাতের বেলা আবার ফোন দিয়েন না। এক সময় বিয়ে যখন করিনি তখন কিন্তু ও রাত 3টা 4টা 5টার সময় ফোন দিছে, তখন তো অনেক কিছুই বলছি করছি, কিন্তু এখন তো আবার বাচ্চা কাচ্চা আছে। ফোন দিবেন রাত্রে 11টা থেকে 12টার মধ্যে, বা দিনের বেলা যে কোনো সময় দিবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। 12টার পরে ফোন দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমার জন্য একটু সমস্যা। ওকে, ডান। তাহলে এটা অবশ্যই বুঝতে পারছেন। আর 2টা অঙ্ক আছে আমাদের হাতে। পিতার বর্তমান বয়স ও পুত্রের বর্তমান বয়স 4 গুণ। প্রশ্নে যদি গুণ কথাটি থাকে, লিখে রাখেন খাতায়। প্রশ্নে প্রশ্নে গুণ কথাটি থাকলে, প্রশ্নে গুণ কথাটি থাকলে কি করব, কিভাবে লিখব? তার মানে 4 গুণ, 4 গুণ বলতে আমরা বুঝি 4:1। 5 গুণ, 5 গুণ বলতে বুঝি 5:1। 6 গুণ, 6 গুণ বলতে বুঝি 6:1। 10 গুণ, 10 গুণ বলতে বুঝি 10:1। যত গুণ, যত গুণ বলতে বুঝি যত:1। অর্থাৎ প্রশ্নে যখনই আপনার গুণ কথাটি থাকবে, সেটা শুধু অনুপাতের ক্ষেত্রে নয়, সেটা হতে পারে আপনার লাভ ক্ষতির ক্ষেত্রে, আপনার হতে পারে শতকরার ক্ষেত্রে, হতে পারে সুদ কষার ক্ষেত্রে। যে চ্যাপ্টারে আপনার এই গুণ কথাটি প্রশ্ন উল্লেখ থাক, তখনই বুঝে নেবেন যে তত:1, এই গুণটা হলো তত:1। ক্লিয়ার বিষয়টা? এই গুণটা হলো তত:1। তার মানে এই কথাটি একটু প্রশ্নে লিখে রাখবেন খাতায়, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে দেখেন, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স 4 গুণ। তার মানে বর্তমানে পিতা ইষ্টু পুত্র কত হবে? 4 গুণ। সমান 4 গুণ, 4 গুণ মানে 4:1। 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। 6 বছর পূর্বে, তার মানে আমি বলছি যে যে অনুপাতটা পাবেন সেই অনুপাতটা থেকে পিতার এবং পুত্রের পরিমাণটা বের করে নেবেন। তাহলে আমার 4:1 আছে,
তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে পিতার বয়স 4x, পুত্রের বয়স শুধু x, 1x মানে শুধু x, 1x মানে শুধু x। এবার দেখেন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সের 10 গুণ, 10 গুণ মানে 10:1, 10 গুণ মানে 10:1। কয় বছর পূর্বে? 6 বছর পূর্বে। তার মানে আমাকে 6 বছর পূর্বে চলে যেতে হবে। বর্তমান পিতার বয়স আছে 4x, তাহলে 6 বছর পূর্বে গেলে কত হবে? 4x - 6। বর্তমান পুত্রের বয়স আছে x, তাহলে 6 বছর পূর্বে গেলে আমার কত হবে? x - 6। আমাকে আগে চলে যেতে হবে। তার মানে দেখেন যে 4x - 6 বাই x - 6, এটা তো একটা অনুপাত, এই জন্য ভাগ আকারে লিখলাম। যেহেতু এখানে অনুপাতটা আছে 10 গুণ মানে 10:1, 10 গুণ মানে 10:1, তার মানে অনুপাত আকারে আছে। তাই সেই হিসেবে আমি এই বাই আকারে লিখলাম, এত ইজ ইকুয়াল টু 10 গুণ মানে 10:1। এই যে দেখেন পিতা পুত্রের আমি সমষ্টিটা পরিমাণটা ধরলাম, পরিমাণটা ধরার পরে আমি এই জায়গাতে 6 বছর পূর্বে যেতে বলছে, তাই আমি বিয়োগ করে দিয়েছি। আর যেখানে 6 বছর পূর্বে তাদের গুণটা ছিল এত। এখন আমি এখান থেকে ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, আর গুণ করলে এটা হবে 10x। সবসময় মাথায় রাখবেন এই ক্যালকুলেশন করার সময় একটু খেয়াল রাখবেন যে আমি এইটা গুণ করলে 4x হয়, এটা 10 দিয়ে x কে গুণ করলে 10x হয়, তাহলে আমি এই নিচের অংশটা আগে লিখবো না উপরের অংশটা আগে লিখবো? এই কথাটা আপনি মাথায় রাখবেন এইভাবে যে প্রথমে আগে এই কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেখবেন, যেটা বড় সেটা ডান পাশে রাখবেন, তাহলে বিয়োগের ঝামেলা থেকে বেঁচে যাবেন। এই দুই কনস্ট্যান্ট উপরের নিচের কনস্ট্যান্ট দিয়ে আগে এই অজানা রাশির সাথে যে আছে তাকে গুণ করবেন। 1 দিয়ে 4 কে গুণ করলে 4x হয়, 10 দিয়ে x কে গুণ করলে 10x হয়, তার মানে 10x বড়, এই জন্য বড়টা আমি বাম পাশে আগে রাখবো, তাহলে আমার বিয়োগের ঝামেলাটা একবারে কমে যাবে। ক্লিয়ার? তাহলে 10x মাইনাস 6 কত? 60, আর 1 দিয়ে গুণ করলে 4x মাইনাস, আরে এটা 6, 4x মাইনাস 6x, তাহলে 10x মাইনাস 4x মাইনাস 6x প্লাস এই 60 ওই পাশে চলে গেলে যোগ হয়ে গেল। তার মানে এখানে 10 থেকে 4 গেলে 6x, 6x সমান সমান 54। তার মানে x সমান সমান এই 6 54কে ভাগ করলে 9 হয়, 9। তার মানে x ইজ ইকুয়াল টু কত? 9। আমরা x এর মানটা 9 বসলাম। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতা পুত্রের বর্তমান বয়স কিন্তু আমরা এই জায়গা থেকে ধরে নিয়েছিলাম কত? 4x আর x, 4x আর x। তাহলে 4x 4 গুণন 9 ইজ ইকুয়াল টু 36, x ইজ ইকুয়াল টু 1 গুণন x, 1 গুণন 9 মানে 9। তাহলে পিতার হলো 36, পুত্রের হলো 9। পিতার হলো 36, পুত্রের হলো 9। এই অঙ্কগুলো সহজে আর শর্টকাট করা যায়, কিন্তু শর্টকাট সব অঙ্ক করলে মনে রাখতে পারবেন না। এটা স্বাভাবিক নিয়ম, আগেরটা যেভাবে করলাম ঠিক এই একই নিয়ম এটা করলাম, এইভাবেই করেন, খুব সহজে হয়ে যাবে। সময় না হয় 10 সেকেন্ডের জায়গায় 1 মিনিট লাগবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অন্যান্য প্রশ্নের উত্তর দিতে কিন্তু আপনার 2-3 সেকেন্ডের বেশি লাগে না, যেমন সাধারণ জ্ঞান, বাংলা, কারণ এগুলো হলো জানা প্রশ্নের জানা অ্যান্সার দিতে হয়। আপনি জানেন না সেগুলো তো আন্দাজে দিয়ে আসতে পারেন না, কিন্তু ম্যাথের অপশনটা আপনার জানা নাই, এটা করে দিতে হয়। এই জন্য ওদের ওই জায়গার সময় কম লাগে, এই জায়গায় সময় একটু বেশি লাগে। তো একটু বেশি লাগলেও এইভাবে, বেশি বড় বড় অঙ্ক সবসময় তো থাকে না, 2-1টা থাকে, এই জন্য এইভাবে একটা ভাবে শেখেন, এই নিয়ম দিয়ে শেখেন, আরো বেশি 2-1টা প্র্যাকটিস করেন, দেখেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আশা করছি কে কে বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানান কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং লাস্ট নিয়ম কি বুঝতে পারলেন, দ্রুত বলেন কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন, দ্রুত বলেন কি বুঝতে পারলেন। বলেন কি বুঝতে পারলেন কিনা।
দ্রুত বলেন, দ্রুত বলেন। হুম, 240 একজন উত্তর দিয়েছে। বুঝতে পারছি স্যার। মরিয়ম আর জারিন তাবাচ্চুম বলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ভদ্র ছেলে দিয়ে 200। হ্যাঁ, তো এই যে লসাগু গসাগুর অঙ্ক মধ্যেও কিন্তু অনুপাত আছে, সেটা কিন্তু দেখেন সমাজ অধিদপ্তর 13 সালে এই প্রশ্নটা আসছিল। তো আমরা সাধারণত যেহেতু অনুপাতের অঙ্ক শিখছি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে দেখেন এই যে দুটি সংখ্যার অনুপাত আছে 5:6, এই জায়গা থেকে আমরা একই নিয়মে আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটা আছে কত 5x, দ্বিতীয় সংখ্যাটা 6x। তার মানে এদের মধ্যে আমরা জানি যে কমন যে সংখ্যাটা যায় সেই সংখ্যাটা হলো গসাগু। তার মানে এই 5x আর 6x এদের মধ্যে কমন কত আছে? কমন আছে হলো দুইটার মধ্যে x। তার মানে এই এক্সটা হলো গসাগু, এক্সটা কি গসাগু। আর এখানে গসাগু দেওয়া আছে কত 8, তার মানে এক্স এর মানটা কত পেলাম 8। এবার দেখেন যদি সংখ্যা দুটি চায়, যদি বলে সংখ্যা দুটি কত, তাহলে এবার 5 গুণন 8 ইজ ইকুয়াল টু 40 আর 6 গুণন 8 ইজ ইকুয়াল টু 48। তার মানে আমার উত্তর যদি সংখ্যা দুটি কত চায় তাহলে কিন্তু আমি সহজে বের করে দিতে পারবো। আবার যদি বলে একটি সংখ্যা এত হলে আরেকটি কত, তাও বের করতে দিতে পারবো। আবার যদি বলে যে প্রথম সংখ্যা কত দ্বিতীয় সংখ্যা কত, তাও কিন্তু পাওয়া যাবে। এবার চাইছে কি আমার যে লসাগু কত। তার মানে আমি এই জায়গা থেকে লসাগু আমি বের করতে পারি না? পারি। যে 5x আর 6x এদের মধ্যে x কমন গেলে 5 6, তার মানে লসাগু কত? লসাগু 5 6 30, 5 গুণন 6 গুণন x মানে 30x। তার মানে x এর মানটা আমরা কত পেয়েছি 8, 8 মানে 3 8 24। এই যে আমরা করলাম দেখেন, অনেকে চিন্তা করবে স্যার এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা ভয় লাগে, এর থেকে অনেক সহজ নিয়ম অনেকে করায়। কিভাবে করায় যে অনুপাতের রাশিগুলো ইনটু গসাগু গুণ করলে লসাগু পাওয়া যায়। ভাই মূল জিনিসটা যদি নাই বোঝেন তাহলে আপনি ওই জায়গায় কেমনে যাবেন? এই যে এখানে যে কাজটা করছেন, এই কাজটা করছেন, এই কাজটাই যদি আপনাকে আমি বলি যে এভাবে করেন তো কিভাবে করবেন, এই কথাটা আমি যদি বলি লসাগু লসাগু ইজ ইকুয়াল টু 5 6, মানে কি এই যে 5 এই যে 6, তাহলে অনুপাতের রাশি দুটির গুণফল, অনুপাতের অনুপাতের রাশি দুটির গুণফল ইনটু গসাগু, গসাগু তাহলে কত হলো 5 ইনটু 6 ইনটু গসাগু কত 8 ইজ ইকুয়াল টু 240। দেখেন এখন আপনার কি করতে হবে, কবে আপনার লসাগু গসাগু অঙ্ক আসবে, আপনি এই লসাগু আছে না গসাগু আছে, কোনটা আছে কোনটা দেওয়া আছে সেটা মনে রাখতে হবে। তারপরে আপনাকে লসাগু সমান সমান এই কাজটা করতে হবে। তার মানে আসলে কি একটু প্যারা না? অবশ্যই একটু প্যারা। আর আপনি যদি আমি যে নিয়মটা আগে শিখাইছি সেটা যদি সঠিক মানে ওইভাবে বসিয়ে একটু করেন, ওটা কিন্তু মুখস্থ রাখা লাগতেছে না। আমরা জানি যে লসাগু হলো কমন আনকমন সব, আর গসাগু হলো শুধু কমনটা, এইটা তো সবাই আমরা জানি। তো এই ক্ষেত্রে একটু বের করলেই কিন্তু আমাদের লসাগু গসাগু পাওয়া যায়। কিন্তু আমরা সহজ জিনিসটাকে পেঁচায় একটু দূরে নিয়ে যাই। কিন্তু অবশ্যই অবশ্যই প্রথম নিয়মটা আগে করবেন, তারপরে দ্বিতীয় নিয়মটা করবেন। এবার আমার প্রশ্ন হলো দ্বিতীয় নিয়মটা ভালো লাগলো না প্রথম নিয়মটা ভালো লাগলো? কমেন্টে জানান প্রথম নিয়মটা ভালো লাগলো না দ্বিতীয় নিয়মটা ভালো লাগলো? প্রথম নিয়মটা ভালো লাগলো না দ্বিতীয় নিয়মটা? এবং আপনাদেরকে একটা সবক দেব, অবশ্যই অবশ্যই কমেন্টের পরেই দিচ্ছি। বলেন প্রথম নিয়মটা ভালো লাগলো না দ্বিতীয় নিয়মটা ভালো লাগলো? দ্রুত কমেন্টে জানান প্রথম নিয়মটা না দ্বিতীয় নিয়মটা। হ্যাঁ
ভদ্র ছেলে লিখেছে প্রথম নিয়মটা। আর কি কেউ নেই? আবু হানিফ, আবু হানিফ, মরিয়ম, মরিয়ম, জেরিন। হ্যাঁ, মরিয়ম লেখছে ফার্স্ট, ভদ্র ছেলে ফার্স্ট। আর কে আছেন? হ্যাঁ, আপনারা দুনিয়া ধরে অঙ্ক করবেন, আমার কোনো আপত্তি নাই। শুধু একটা আপত্তি হলো সিস্টেম মতো করেন, সিস্টেম মতো করেন যেন আপনার কাজে লাগে। আমি যে 10টা অঙ্ক দিছি, আপনি 10টা অঙ্ক খাতায় লেখেন, খাতায় লিখে অঙ্কগুলো একটু করেন, করার পর চিন্তা করে দেখেন যে 10টা অঙ্ক 10 নিয়মে আসলে আমি পাবো। এটা কিন্তু বিগত সালে প্রশ্ন আলোকে করছি। এক, দ্বিতীয় কথা, যখন আমরা রেগুলার ক্লাসে পড়াবো ঠিক এই 10টা নিয়ম তো থাকবে, এর সাথে আরো বাকি যে 2-1টা আছে নিয়ম, সেগুলো একটু দেখাই দেব। তবে আপনি সাজেশন আকারে এই 10টা নিয়মই রাখতে পারেন। আশা করি ঠিক আমরা ক্লাসগুলো এভাবে নেব, আপনাকে সহজে সাজেশন আকারে দিব, আপনার এটা পছন্দ হবে এবং ইনশাল্লাহ আপনারা পারবেন। তো ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি বা সময় থাকতে আমাদের গ্রুপে জয়েন করুন এবং অবশ্যই অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন করুন। জয়েন করলেই আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, দেন আপনাদেরকে অবশ্যই আমরা ফ্রি কোর্স করার জন্য সুযোগ দেব। তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আর সামনে আমার জন্য দোয়া করবেন যেন আপনি সুস্থ থেকে আপনাদেরকে এভাবে সেবা দিয়ে যেতে পারি। আর যার কোনো প্রবলেম হলে, ব্যক্তিগত অর্থাৎ কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা হলে, যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে এই নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন 01716908950। অঙ্ক নিয়ে প্রবলেম হলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।